নমস্কার, আজকে আমরা চলেছি 9th সেঞ্চুরিতে তৈরি হওয়া ভোগানন্দীশ্বরা মন্দির দেখতে। এটি কর্ণাটকের সবথেকে পুরনো মন্দিরগুলোর মধ্যে একটি এবং এই মন্দিরকে খুবই পবিত্র একটা মন্দির মানা হয়। এই মন্দিরে যেটা সবথেকে স্পেশাল ব্যাপার সেটা হলো প্রায় 8 রাজবংশ 8 যুগ ধরে একটু একটু করে একে তৈরি করেছে। নন্দী হিলস রোড থেকে আমাদের ডান দিক নিতে হবে, বাঁ দিক নিলে কিন্তু নন্দী হিলস পৌঁছাবো। এই যে এখান থেকে আমাদের ডান দিক নিতে হচ্ছে। আমরা যেদিকটা এসেছি সেটা মন্দিরের মেন গেট নয়, তবে এদিকেও রাস্তার ধারে গাড়ি পার্কিং করা যাচ্ছে। মেন গেটটা রয়েছে উল্টো দিকে। মন্দিরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগছে না। এটা হচ্ছে জুতো জমা দেওয়ার জায়গা। এখানে একজোড়া জুতো জমা রাখার জন্য 5 টাকা করে দিতে হচ্ছে। প্রথমেই চলো তোমাদের মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর মন্দিরে ঢুকেই যেটা প্রথমেই আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে দুটি বিশাল রথ রাখা রয়েছে এখানে। এ তো দেখছি মহাদেবের রথ। মহাদেবের আবার রথ হয়, তো আমি জীবনে প্রথমবার দেখছি। বিশাল হেভি। মহাদেবের রথ হেভি হবে না? সাউথ ইন্ডিয়ার পুজোর আবার কি অদ্ভুত নিয়ম দেখো। রথের দিকে লক্ষ্য করে কলা ছুঁড়ে দিচ্ছে। যার নৈবেদ্য রথের ভিতরে যাচ্ছে তার মানে সে শিবের আশীর্বাদ পাচ্ছে। চলো এবার মন্দিরের ভিতরে যাই। এটা মন্দিরের প্রবেশের মেন গেট। একে বলে গোপুরম। প্রত্যেকটা কাজ দেখো কি নিখুঁতভাবে করেছে। সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্ট্রাকচারকে বলে দ্রাবিড়িয়ান আর্কিটেকচার। মন্দিরে ঢোকার মেন গেটটি হলো গোপুরম, তারপরের অংশটিকে বলে মণ্ডপম, আর সব থেকে পবিত্র অংশ অর্থাৎ যেখানে ঠাকুরের বিগ্রহ থাকে সেটিকে বলে গর্ভগৃহ। আর গর্ভগৃহের মাথায় যে চূড়া থাকে তাকে বলা হয় শিখরা, অর্থাৎ বাংলায় শিখর। এখানে মহাদেব 3 রূপে পূজিত হন: ভোগানন্দীশ্বরা, অরুণাচলেশ্বরা আর উমা মহেশ্বরা, অর্থাৎ ভোগানন্দীশ্বর, অরুণাচলেশ্বর আর উমা মহেশ্বর। এর মধ্যে অরুণাচলেশ্বর হচ্ছে মহাদেবের শিশু রূপ, ভোগানন্দীশ্বর হচ্ছে মহাদেবের যৌবনের রূপ এবং উমা মহেশ্বর রূপে উনি ওনার স্ত্রী উমা বা পার্বতীর সাথে পূজিত হন। তুমি উঠবি? এই মন্দিরে শিবরাত্রি খুব জাঁকজমক করে পালন করা হয়। উমা মহেশ্বরা মন্দিরের সামনে কল্যাণ মণ্ডপম বা কল্যাণ মণ্ডপে শিব পার্বতীর বিয়ের আয়োজন হয়। হাজার হাজার প্রদীপের আলোয় মন্দির চত্বর আলোকিত হয়ে ওঠে। সামনে থেকে দেখতে দেবী মূর্তি মনে হলেও এটি কিন্তু আসলে একটি জানলা। আমিও এক ঝলক দেখে প্রথমে বুঝতে পারছিলাম না। মনে করা হয় আজ থেকে প্রায় 1200 বছর আগে অর্থাৎ 810 সালে ভানা ডায়নেস্টির রানী ভানা কুইন রত্নাবলী এই মন্দির তৈরির কাজ শুরু করেন। তখন এই এলাকার শাসক ছিলেন তারাই। তারপর তাদের হারিয়ে এই এলাকার শাসনভার যায় নোলাম্বা ডায়নাস্টির কাছে। নোলাম্বার রাজারা ছিলেন শিবের বিরাট ভক্ত, তাই এই মন্দির তৈরিতে তারাও অংশ নেন। তারপর একে একে ক্ষমতায় আসেন নোলাম্বা, চোলা, হয়সালা, গঙ্গা, পল্লবা, রাষ্ট্রকূট এবং বিজয়নগর ডায়নাস্টি। অথচ কোনো রাজারা এই মন্দিরকে কিন্তু ভেঙে ফেলেনি, বরং তারা উত্তরোত্তর এই সৌন্দর্য বৃদ্ধি করে। এই মন্দিরটি একটি আলাদা রাজার তৈরি এবং এই মন্দিরটি আরেকটি রাজার তৈরি। অথচ দেখে বুঝতে পারছেন কি যে এই মন্দিরগুলো আসলে একসাথে তৈরি হয়নি। 3 যুগ ধরে 3 রাজার প্রজন্ম একে আলাদা আলাদাভাবে বানিয়েছে। অথচ দেখুন টিপু সুলতান যখন ক্ষমতায় আসেন উনি কিন্তু এই মন্দির বন্ধ করে দেন। মেন মন্দিরের পিছন দিকে আরেকটি দেবীর মন্দির রয়েছে, নাম লেখা রয়েছে অপিতা কুচুম্বা। ইনি হলেন দেবী পার্বতীর নববধূ রূপ। এই যে নালাটি রয়েছে এটি মন্দির থেকে বেরিয়ে কোনো কাছে পিঠের পুকুরে বা নদীতে কানেক্টেড রয়েছে, যাতে মহাদেবকে দেওয়া দুধ বা জল নষ্ট না হয়ে পুকুরে প্রাণীদের কাজে লাগে।
মন্দিরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম পাথর কেটে একটা আংটার মতো বানিয়ে রেখেছে। আমি তো বুঝতে পারলাম না যে এটা কী কাজে ব্যবহৃত হতো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরটা আমরা মোটামুটি ঘুরেছি, এবার একটু বাইরের চত্বরটাও ঘুরে দেখি। অনেকটা বড় এলাকার উপর তৈরি করেছে এই মন্দির। এখানে আবার একটা কাঠের তৈরি পুরনো রথ রয়েছে। ঠিক কতটা পুরনো সেটা অবশ্য আমার জানা নেই। দাঁড়াও তোমাদের কাছ থেকে ভালো করে দেখাই। কি নিখুঁত সব কাজ দেখছো। বাপরে এত ডিটেলস! এই পাথরের ওপর যদি এত ডিটেলস বানায় তাহলে কাঠটা কিছু ছিল ওদের কাছে? শিবরাত্রি উপলক্ষে এখানে একটা বিশাল বড় মেলা বসেছে, তাই মেয়েটাকে নিয়ে একটু ঘোরাতে এসেছি। আর তার সাথে এই ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।